আধুনিক বাংলা কথা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ। তার লেখা হৃদয়স্পর্শী উপন্যাস অপেক্ষা ধারাবাহিক গল্পচরিতায় আজ শুনবেন অপেক্ষার ১৯তম পর্ব। আপনাদের সাথে আছি আমি সায়মা। আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের গল্পের সন্ধ্যায়। আপনি যদি গল্প ভালোবাসেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পটি আমার কণ্ঠে হলেও প্রাণটা পায় কিন্তু আপনাদের ভালোবাসায়। জামিলুর রহমান সাহেব আলাদা শোবার ব্যবস্থা করেছেন। দোতলার একটা ঘর তার জন্য ঠিক করা হচ্ছে। ঘরে কিছু থাকবে না, শুধু একটা খাট। খাটের পাশে সাইড টেবিল। সাইড টেবিলে থাকবে পানির বোতল, তার ওষুধপত্র, কাপড় চোপড় রাখার জন্য একটা আলনা। খাটে তোশকের উপর চাদর থাকবে না, শীতল পাটি থাকবে। শীতল পাটিতে অনেক দিন ঘুমানো হয় না। লোক লাগানো হয়েছে, তারা ঘর ধোয়া মোছা করছে। জামিলুর রহমান আজ অফিসে যাননি, বারান্দার চেয়ারে চুপচাপ বসে আছেন। ছাদে উঠে গাছে পানি দেওয়া দরকার। ছাদে ওঠার শক্তি সঞ্চয় করে উঠতে পারছেন না। মাথা সামান্য ঘুরছে। শীতল পাটিটা দোকানে গিয়ে পছন্দ করবেন বলে ভেবেছিলেন, এখন মনে হচ্ছে তাও পারবেন না। ফাতেমা গ্লাসে করে ডাবের পানি নিয়ে বারান্দায় এলেন। বাড়ির পেছনে ৩টা নারকেল গাছে প্রচুর ডাব। তিনি লোককে দিয়ে গত সপ্তাহে ডাব পাড়িয়েছেন। বাসায় কেউ ডাব খেতে চাচ্ছে না। জামিলুর রহমান স্ত্রীর দিকে তাকালেন। কোনো কথা না বলে গ্লাস হাতে নিয়ে একটা চুমুক দিয়ে গ্লাস নামিয়ে রাখলেন। ফাতেমা বললেন, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। জামিলুর রহমান স্ত্রীর দিকে না তাকিয়ে বললেন, বলো। ভেতরে চলো। যা বলার এখানেই বলো, ভেতরে যেতে পারবো না। চেয়ারে বসো, তারপর বলো। তুমি ভেতরে যাবে না? না। ফাতেমা চেয়ারে বসলেন। তার মুখ থমথম করছে। তিনি কয়েকদিন থেকেই বড় রকমের ঝগড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঝগড়া শুরু করার সময়টা বের করতে পারছিলেন না। আজ মনে হচ্ছে সময় হয়েছে। ফাতেমা বললেন, তুমি আলাদা শোবার ব্যবস্থা করেছো কেন? উপরের ঘরটা বড়, খোলামেলা, আলো বাতাস আসে, এই জন্য। আসল কথাটা বলো, কেন? আসল কথাটা আবার কি? আমাকে তোমার আর সহ্য হচ্ছে না। আমার সঙ্গে ঘুমোতে তোমার ঘেন্না লাগে। ঘেন্না লাগবে কেন? কেন ঘেন্না লাগছে সেটা তো আর আমি জানি না, সেটা তোমার জানার কথা। তোমার ধারণা ভুল। ঘেন্নার কোনো ব্যাপার না। একটা বয়সের পর মানুষ খানিকটা একা থাকতে চায়। একা থাকতে চাইলে পড়ে আছো কেন এখানে? বনে জঙ্গলে যাও। জামিলুর রহমান আরেক চুমুক ডাবের পানি খেয়ে স্ত্রীর উপর থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেন। ভাব এরকম যে কথাবার্তা যা হবার হয়ে গেছে। ফাতেমা বললেন, তুমি অন্যদিকে তাকিয়ে আছো কেন? আমার কথার জবাব দাও। প্রশ্ন করো, জবাব দিচ্ছি। প্রশ্ন না করলে জবাব দেব কিভাবে? ফাতেমা হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। অনেক প্রশ্ন ছিল তার, কান্নার জন্য কোনোটাই করতে পারলেন না। জামিলুর রহমান ডাবের গ্লাসে চুমুক দিচ্ছেন। স্ত্রীর কান্নায় তাকে মোটেই বিচলিত মনে হচ্ছে না। ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন, তোমার টাকার অভাব নেই, তোমার অনেক টাকা। তুমি কিছু না বললেও আমি জানি। তুমি কি আমার একটা অনুরোধ রাখবে? জামিলুর রহমান বললেন, রাখবো। টাকা খরচ করে যদি অনুরোধ রাখা যায় তাহলে রাখবো। অনুরোধটা কি? আমাকে একটা ফ্ল্যাট কিনে দাও। ছেলেমেয়ে নিয়ে আমি একা ফ্ল্যাটে থাকবো। আচ্ছা, কিনে দেব। পছন্দসই ফ্ল্যাটের খোঁজ এনে দাও, আমি কিনে দেব। মিতুর বিয়ের গয়না কিনবো, সেই টাকা দাও। আমি গয়না দিয়ে আমার মেয়েকে মুড়িয়ে দেব। কত টাকা লাগবে বলো, আমি ব্যবস্থা করছি। ফরহাদকে বলে দিচ্ছি। ফরহাদটা কে? অফিসের নতুন ম্যানেজার। ফাতেমার কান্না থেমে গেছে। তিনি কি করবেন বুঝতে পারছেন না। তার সব কথা মেনে নেওয়া হয়েছে।
ফাতেমার মনে হচ্ছে তিনি এখন যাই বলবেন তাই মানুষটা মেনে নেবে, কিন্তু তারপরেও নিজেকে পরাজিত মনে হবে। যুদ্ধে জয়ী হয়েও পরাজিত হওয়ার এই অভিজ্ঞতা তার ছিল না। ফাতেমা এখন কি বলবেন মাথায় কিছুই আসছে না। তিনি ইতস্তত গলায় বললেন, তোমার শরীরটা কি বেশি খারাপ লাগছে? না, বেশি খারাপ লাগছে না, সামান্য খারাপ লাগছে। চলো সিঙ্গাপুরে ডাক্তার দেখিয়ে আসি। সিঙ্গাপুরের ভালো ভালো ডাক্তার আছে। দেশের বাইরে তো কোনোদিন গেলাম না, এই সুযোগে বিদেশও দেখা হবে। সিঙ্গাপুর বিদেশ না, সবসময় লোকজন যাচ্ছে, ভিসা লাগে না। তুমি যেতে চাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমি যাব না। কেন তুমি যাবে না? আমার সঙ্গে যেতে কি তোমার ঘেন্না লাগে? আমি কি নর্দমার কেঁচো, নাকি কমোডের ভেতরে যে সাদা রঙের তেলাপোকা থাকে সেরকম তেলাপোকা? তুমি আমাকে কি ভাবো? আজকে বলতেই হবে, বলতেই হবে তোমাকে। ফাতেমা আবারও কাঁদতে শুরু করলেন। জামিলুর রহমান স্ত্রীর কান্নার শব্দ পাচ্ছেন, কিন্তু সেই শব্দ তার মাথার ভেতরে ঢুকছে না। কান্নার অর্থ আছে, কান্নার পেছনে কারণ আছে, কান্নার ব্যাখ্যাও আছে। অথচ ফাতেমার কান্নাটাকে তার কাছে অর্থহীন ধ্বনির মতো লাগছে। তিনি ভাবছেন সম্পূর্ণ অন্য কথা। গাজীপুর জঙ্গলের দিকে 40 বিঘা জমি কিনবেন। এক দাগের জমি, হিন্দুদের জমি না। তাদের জমিতে অনেক ভেজাল থাকে। একই জমি 3-4 জনের কাছে বিক্রি করে ইন্ডিয়ায় চলে যায়। মুসলমানদের জমি এবং কাগজপত্র ঠিক আছে এমন জমি দরকার। জমির দাম বেড়েছে, পৃথিবীতে মানুষ বাড়ছে, জমি বাড়ছে না। জমি কিনে 1 বছর ফেলে রাখলেই হবে। খামার বাড়ির মতো করা যেতে পারে। হাঁস মুরগি পালবেন, গরু ছাগল পালবেন, গাছ লাগানো হবে। আজ গাজীপুর থেকে লোক আসার কথা, জমির বায়না নিয়ে কথা হবে। অফিস থেকে টেলিফোন এলেই তিনি চলে যাবেন। তবে শরীরটা বেশি খারাপ লাগছে, বারান্দা থেকে নড়তে ইচ্ছে করছে না। ফাতেমা কেঁদেই যাচ্ছেন। জামিলুর রহমান সেই কান্নার ভেতরেই টেলিফোনের শব্দের জন্য অপেক্ষা করছেন। 40 বিঘা জমি, অনেকখানি জমি। এক মাথায় দাঁড়ালে আরেক মাথা দেখা যাবে না। অফিস থেকে টেলিফোন এসেছে। অফিসের নতুন ম্যানেজার ফরহাদ টেলিফোন করেছেন। টেলিফোন ধরেছেন মিতু। কে কথা বলছেন, বড় আপা? জি, আমি মিতু। আমাকে বড় আপা বলছেন কেন? বাসায় তো আর কোনো আপা নেই। স্যার কি বাসায় আছেন আপা? হ্যাঁ আছেন, আপনি ধরে থাকুন, আমি বাবাকে দিচ্ছি। না, স্যারকে দেওয়ার দরকার নেই, আমি আপনাকে একটা খবর দিচ্ছি, আপনি স্যারকে দিয়ে দেন। ম্যানেজারের গলায় ভয়ের ছাপ স্পষ্ট। কথাও যেন ঠিকমতো বলতে পারছেন না, জড়িয়ে যাচ্ছে। মিতু বলল, ভায়া মিডিয়ামে কথা বলবেন কেন? বাবা আছেন, বারান্দায় বসে আছেন, আমি ডেকে দিচ্ছি। আপা শুনুন, আমার ভয় লাগছে, আমি স্যারকে কিছু বলতে পারবো না। আপনি বলে দিন, অফিসে কিছুক্ষণ আগে শোভন সাহেব এসেছিলেন, স্যারের বড় ছেলে। ও আচ্ছা। তিনি ক্যাশের টাকা নিয়ে গেছেন, অফিসের পিয়নকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। পিয়নের মাথা টাথা ফেটে একাকার। টাকা বেশি নিতে পারেননি। কত টাকা নিয়েছে? পেটে কেসে যা ছিল সবই নিয়েছে। 9,000-এর অল্প কিছু বেশি। দাঁড়ান, আমি এক্সাক্ট ফিগার বলছি। এক্সাক্ট ফিগারের দরকার নেই। ওর সঙ্গে কি আরো কেউ ছিল, না ও একাই ছিল? আরেকটা ছেলে ছিল, খুব সুন্দর চেহারা, নাম ইমন। ওনাকে আমি আগে দেখিনি। ক্যাশিয়ার সাহেব বললেন উনি আপনার ফুফাতো ভাই। ইমন কি করছিল? সেও কি পিয়নকে মেরেছিল? না, উনি কিছু করেননি, চুপচাপ দাঁড়িয়েছিলেন। বড় আপা, আপনি কি স্যারকে ঘটনাটা একটু বলবেন? আমার বলতে সাহস হচ্ছে না। পিস্তল টিস্তল নিয়ে এসেছে তো। আমি প্রথমে ভাবলাম চাঁদাবাজ। স্যারের ছেলে, এই ছেলেকেও আমি আগে কখনো দেখিনি। আচ্ছা, আমি বাবাকে বলছি। সবচেয়ে ভালো হয় স্যারকে যদি আপনি একটু অফিসে পাঠিয়ে দেন। গাজীপুর থেকে লোক এসেছে, ঘটনা ওদের সামনেই ঘটেছে। আচ্ছা ঠিক আছে। বড় আপা, আমি রাখি। মিতু টেলিফোন নামিয়ে বারান্দায় এলো। জামিলুর রহমান একা বসে আছেন, তার দৃষ্টি শূন্য।
তবে তার বসে থাকার মধ্যে অপেক্ষার একটা ভঙ্গি আছে। সেই অপেক্ষা কিসের অপেক্ষা? মৃত্যুর। জন্মের পর থেকে মানুষ এই একটা অপেক্ষাই করে, কিন্তু কখনো তা বুঝতে পারে না। বাবা, জামিলুর রহমান মেয়ের দিকে তাকিয়ে হাসলেন। ঝিম মেরে বসে আছো কেন বাবা? শরীরটা একটু খারাপ লাগছে, মাথা সামান্য ঘুরছে। ঝিম ধরে বসে থাকলে মাথা আরো ঘুরবে। অফিস থেকে কোনো ফোন এসেছে? আসার কি কথা? হুম, গাজীপুর থেকে লোক আসার কথা। জমি কিনবে? হুম। টাকাওয়ালা মানুষদের এই একটা সমস্যা, তারা সবকিছু কিনে ফেলতে চায়। কি হবে বলো তো? জামিলুর রহমান মেয়ের প্রশ্নের উত্তর না দিয়ে বললেন, তুই একটা কাজ কর তো মা, অফিসে টেলিফোন করে জিজ্ঞেস কর গাজীপুর থেকে লোক এসেছে কিনা। পারবো না বাবা, আমার সিরিয়াস কাজ আছে। কি কাজ? তোমাকে খুব জরুরি কথা বলবো। বল। এখানে না, ছাদে গিয়ে বলবো। চলো ছাদে যাই। শরীরটা ভালো লাগছে না রে। তোমাকে ধরে ধরে ছাদে নিয়ে যাব। সব কথা সব জায়গায় বলা যায় না। জামিলুর রহমান উঠে দাঁড়ালেন। মেয়েটা হাত ধরে তাকে নিয়ে যাচ্ছে। তার কাছে খুবই আশ্চর্য লাগছে। মেয়েটা অনেক দূরে বাস করত, হঠাৎ সে কাছে চলে এসেছে। জামিলুর রহমানের চোখ ভিজে উঠতে শুরু করেছে। মনে হচ্ছে অনেক দিন পর কোনো এক অদেখা ভুবন থেকে সুপ্রভা চলে এসেছে। মিতু না, সুপ্রভাই তাকে ধরে ধরে ছাদে নিয়ে যাচ্ছে। বাবা। কি মা? ধনবান মানুষেরা একটা বড় সত্যি জানে না। সেই সত্যিটা আমি কি তোমাকে বলবো? বল। পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলো কিন্তু টাকা লাগে না, বিনামূল্যেই পাওয়া যায়। যেমন ধরো জ্যোৎস্না, বর্ষার দিনের বৃষ্টি, মানুষের ভালোবাসা। তুমি কি আমার কথা বিশ্বাস করছো? জামিলুর রহমান ক্লান্ত গলায় বললেন, ক্ষুধার্ত মানুষের কাছে জ্যোৎস্না কোনো ব্যাপার না মা। তারপরেও তোর কথা বিশ্বাস করছি। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলি বিকিকিনি হয় না। কথাটা তো মা ভালোই বলেছিস। ছাদে উঠে জামিলুর রহমান মুগ্ধ হয়ে গেলেন। গোলাপের বাগানে আলো হয়ে আছে। একদিনে এত ফুল ফুটেছে, কি আশ্চর্য। বাবা। কি মা? তুমি যখন প্রথম দিকে গোলাপের টব জোগাড় করতে শুরু করলে, তখন আমার তোমার প্রতি খুবই রাগ হচ্ছিল। মনে হচ্ছিল খোলামেলা ছাদটা বুঝি তুমি নষ্ট করছো। এখন নিজেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। তোর জরুরি কথাটা কি বল শুনি। মিতু খুব সহজ গলায় বলল, বাবা, আমি ইমনকে বিয়ে করব বলে ঠিক করেছি। জামিলুর রহমান হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। মিতু বলল, আমার ওকে তেমন দরকার নেই, কিন্তু ইমনের আমাকে দরকার। তোর তো বিয়ে ঠিক হয়ে আছে মা, গত সপ্তাহে পানচিনি হয়ে গেল। মিতু হালকা গলায় বলল, আমাদের এই পৃথিবীতে কখনো স্থির থাকে না বাবা, সারাক্ষণ ঘুরছে। এই জন্য পৃথিবীর কোনো কিছুই ঠিক থাকে না। বাবা, তোমার আপত্তি আছে? তুই যা মনে করছিস সেটাই ভালো হবার সম্ভাবনা আছে। বাবা শোনো, তোমাকে একটা মিথ্যা কথা বলেছি। কেন বললাম বুঝতে পারছি না। আমি কখনো মিথ্যা বলি না। মিথ্যে কথাটা কি? আমি বলেছিলাম না, আমার ইমনকে দরকার নেই, ইমনের আমাকে দরকার। এইটা মিথ্যা। আসলে ইমনের আমাকে দরকার নেই, আমার ওকে দরকার। জামিলুর রহমান অবাক হয়ে দেখলেন তার মেয়ে কাঁদছে। তার কাছে হঠাৎ মনে হলো, বাগান ভর্তি গোলাপ ফুলের দৃশ্যটা যেমন সুন্দর, তার মেয়ের চোখ ভর্তি জলটা তেমনি সুন্দর। গোলাপের টবগুলো কেনার জন্য তাকে টাকা খরচ করতে হয়েছে, কিন্তু মেয়ের চোখের জলের অপূর্ব দৃশ্যটি দেখার জন্য অর্থ ব্যয় করতে হয়নি।